হ্যালো, ব্যালেন্সটা কবে দিচ্ছিস? তাড়াতাড়ি দিয়ে দেবো বিক্রমবাবু। 1 বছরের উপর হয়ে গেছে তুই লোন নিয়েছিস। 6 মাস এক্সট্রা টাইমও দিয়েছিলাম। বিক্রমবাবু আর 2 দিনের সময় দিন, আমি দিয়ে দেবো ঠিক। যা 1 সপ্তাহ টাইম নে, পুরো টাকা মেটা আর ঝামেলা হাঁটা। থ্যাংক ইউ বিক্রমবাবু। 1 সপ্তাহ পরে কোনো থ্যাংক ইউ, সরি, এটা ওটা কিচ্ছু নেই। সোজা আমি তোর বাড়ি যাব, তারপর যেটা হবে সেটা তুই ভাবতেও পারছিস না। না না, এইসবের কোনো দরকার নেই, আমি দিয়ে দেবো ঠিক। 16ই অগস্ট তাহলে আবার ফোন করছি, শেষবারের মতো বলছি, ভালোই ভালো টাকা ফেরত দেয়, নয়তো তোর একদিন কি আমার একদিন। ওই এই অমিত, ভূত দেখেছিস নাকি? কি হয়েছে? না কিছু না। আরে ইয়ার, তোর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। বল কি হয়েছে? মুম্বাইয়ের মীরা রোডের বাসিন্দা এক যুবক অমিত খুবই দুশ্চিন্তায় ছিল যে তার প্রাইভেট লোন কিভাবে শোধ করবে। মহাজনের হুমকিতে অমিত ভয় পেয়ে গিয়েছিল। তার কাছে নিজের বাড়ি আর নিজের প্রাণ বাঁচানোর জন্য 1 সপ্তাহ ছিল। হ্যালো, টাকা এনেছো? হ্যাঁ টাকা আমার সঙ্গেই আছে। ঠিক আছে, এবার ট্রেনে ওঠো আর আন্ধেরি চলে এসো। আন্ধেরি? কিন্তু আমার ছেলে কোথায়? যা বলেছি তাই করো। আন্ধেরি স্টেশনের স্কাইওয়াকে চুপচাপ দাঁড়িয়ে থেকো, ফ্লাইওভারের কাছে। দেখুন দাদা, আমাকে বলুন প্লিজ, আমার ছেলে আছে কোথায়? আমাকে একবার রমেশের সাথে কথা বলতে দিন। হ্যালো। 17ই অগস্ট 2012 একজন দুশ্চিন্তাগ্রস্ত বাবা মাধব নারায়ণ নিজের অপহৃত ছেলের মুক্তিপণ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অপহরণকারী একটা রিমোট কন্ট্রোলের মতো তার মুভমেন্ট নিয়ন্ত্রণ করছিল। অসহায় মাধব নারায়ণ নিজের ছেলেকে বাঁচাতে মরিয়াছিলেন। ওরা আমাকে আন্ধেরি স্কাইওয়াকে ডাকছে। স্যার, বান্দ্রা থেকে ওকে এখন আন্ধারি স্টেশনে যেতে বলা হয়েছে। এবারে কলটাও নতুন নাম্বার থেকে, আর কল করার পরেই ফোনটা বন্ধ হয়ে গেছে। মানে ওরা জেনে গেছে যে মাধব নারায়ণ আমাদের কাছে চলে এসেছে, সেই জন্য সিম কার্ড পাল্টে ফোন করছে। আমার তো শুধু এই ছেলেটাকে নিয়ে চিন্তা হচ্ছে। স্যার, আমাদের কনস্টেবলরা ওর উপর নজর রাখছে। ওদের বলো প্রতি সেকেন্ডে যেন নজর রাখে। আসলে এটা কি খেলা চলছিল? কে ছিল এই অপহরণের পান্ডা, আর এই অপহরণ কেন হয়েছিল? তোমরা এই জায়গাটা ভালো করে একটু দেখো, সিমেন্ট একটু কম আছে। হ্যাঁ হ্যাঁ, মাধববাবু, 2জন মিস্ত্রি কম পড়ছে। ওই মুরগেন আর কুমারসি না? হ্যাঁ স্যার, ওরা দুজনই। স্যার, প্রত্যেক 2 দিন অন্তরই কামাই করছে ওরা। সচিন একটা কাজ করবে, হ্যাঁ। যখন ওরা কাজে আসবে না তখন ওদের স্পষ্ট বলে দেবে, আর যদি একদিনের জন্য ছুটি নেয় একেবারে ছুটি করে দেবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ইঞ্জিনিয়ার সাহেবের ফোন। চিন্তায় আছেন, কাজ হয়নি না? হ্যালো। মাধব নারায়ণ, হ্যাঁ আমি বলছি, আপনি কি বলছেন? আমার 10 লাখ টাকা চাই। কি? কে তুমি? যেই হই, কথাটা শোনো। আমি তোমাকে ফোন করেছি কারণ তুমি 10 লাখ টাকা দিতে পারবে, আর তোমাকে দিতেই হবে। পাগল হয়ে গেছো নাকি? তোমার ছেলে রমেশ আমার কাছে আছে,
আমার হাতের মুঠোয়। তার মানে তোমার বড় ছেলেকে আমরা কিডন্যাপ করেছি। আর যদি তুমি 10 লাখ টাকা না দাও তাহলে তোমার ছোট ছেলে একমাত্র সন্তান হয়ে থাকবে। বেশি ভেবো না, আর পুলিশের কথা তো ভেবোই না। ঝটপট টাকা জোগাড় করো, ক্যাশ, তারপর ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে স্যার? আমার ছেলে রমেশ। রমেশের কি হয়েছে? The number you have dialed is currently switched off. স্যার ওই অমিতকে ফোন করুন না, ও তো রমেশের সঙ্গেই থাকে সবসময়। The number you have dialed is currently switched off. অমিতের ফোনটাও বন্ধ বলছে। স্যার ওই অমিতের কাছাকাছি কোথাও ব্যবসা আছে না? হ্যাঁ, মিরা রোড সবজি মার্কেট। দাদা অমিতকে কোথায় পাবো? কে এই দোকানের অমিত? হ্যাঁ। হ্যাঁ ওই। ও তো আজ দোকানই খোলেনি, আর কালকে ওর দোকান বন্ধ ছিল। না তো, রমেশের তো কোনো ফোন আসেনি। কি হয়েছে বলো না। সমীর কোথায়? সুমিত তো ক্লাসে গেছে। তোমরা মনে হয় আমার কাছে কিছু লুকোচ্ছ। কি হয়েছে? কেউ কিছু বলছে না কেন? কোথায় রমেশ? বৌদি আপনি টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কি হয়েছে? কি হয়েছে বাবা? তোমার সাথে দাদার লাস্ট কবে কথা হয়েছে? এই 2-3 দিন আগে। কেন দাদার কি হয়েছে? না কিচ্ছু না, আমি 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 তোমাকে পরে বলবো। দেখো দেখো, আমার এবার ভালো লাগছে না। এক্ষুনি বলো কি হয়েছে। মিরে আমার একটা ফোন এসেছিল, সেই লোকটা আমাকে বলেছে ও নাকি রমেশকে কিডন্যাপ করেছে আর আমার থেকে 10 লাখ টাকা চেয়েছে। হে ভগবান, হে কি বলছো তুমি? আর বৌদি আপনাদের মীরা রোডের ফ্ল্যাটটাও বন্ধ আছে, আর রমেশের ফোনটাও বন্ধ বলছে। আর টাকার জন্য যে লোকটা আমাকে ফোন করেছিল সে বলেছে আমাকে পরে নাকি ফোন করবে, কিন্তু ওর ফোনটাও এখন বন্ধ বলছে। তোমরা তোমরা অমিতের সাথে কথা বলেছো? ও তো রমেশের সাথেই থাকে, ও কিছু জানবে হয়তো। অমিতকেও ফোনে পাচ্ছি না, আর 2 দিন ধরে ওর দোকানটা বন্ধ আছে। রমেশ, একটা একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের প্ল্যান? আগে বল, তুই চেঁচাবি না, আমি যেটা বলবো সেটা শুনবি। বল ভাই, কি হয়েছে কি? তুই যদি একটু সাহায্য করিস তাহলে আমাদের সবার লাইফ সেট হয়ে যাবে। আমাদের আমাদের সবার? অমিত স্পষ্ট করে বলতো কি হয়েছে। 10 লাখ টাকা চাইবো তোর বাবার কাছে। কি? 10 লাখ আমার বাবার থেকে? কেন? ভাই রমেশ, পুরো কথাটা একবার শুন। তোরা দুজনে এসব ভাবলি কি করে? তোরা আমার বাবাকে ফাঁসাবি? আরে ভাই, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। 10 লাখ টাকাই শুধু তোর নয়, আমাদের সবার লাইফ সেট হয়ে যাবে। লাইফ সেট হয়ে যাবে? আর তুই অমিত, তুই পাগল হয়ে গেছিস? তুই এরকম ভাবলি কি করে? আমার বাবা তোর জন্য কি না করেছে, কত হেল্প করেছে, তারপরেও তুই এরকম কাজ করবি? হ্যাঁ বল। আরে ভাই রমেশ, একটু বোঝার চেষ্টা কর ভাই। স্বরূপদা, অমিত কোথায়? ওর তো দোকানে থাকার কথা। কি ব্যাপার মাধববাবু, কি হয়েছে? আমার ছেলেকে কেউ কিডন্যাপ করেছে, টাকার জন্য ফোনও করেছিল।
রমেশের ফ্ল্যাটে তালা লাগানো আর আপনার ছেলের ফোন বন্ধ বলছে। হে ভগবান, এ আপনি কি বলছেন? স্বরূপদা, রমেশের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। মাধব বাবু, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। অমিতকে তো 1 সপ্তাহ ধরে দেখিইনি, অনেক দিন হয়ে গেল, বাড়িও আসেনি। মাধববাবু, ওই কিডন্যাপারটা তো আর কোনো ফোন করলো না। মনে হচ্ছে কিছু ঝামেলা আছে। আমি কি বলি, আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। মাধব নারায়ণ বৈশোরের বাসিন্দা ছিলেন। এটা থানে জেলার অন্তর্গত, মুম্বাই থেকে প্রায় 110 কিলোমিটার দূরে। মাধবের মুম্বাইয়ের মীরা রোড এলাকায় একটা ফ্ল্যাট ছিল, যেখানে তার বড় ছেলে রমেশ থাকত। যেহেতু রমেশ মীরা রোড থেকে অপহৃত হয়েছিল, তাই মাধব নারায়ণের অভিযোগ মীরা রোড পুলিশ স্টেশনে করা হয়। স্যার, রমেশ আমার বড় ছেলে, কান্দি ভ্যালি কমার্স কলেজে ও পড়ে। আর মীরা রোডে থাকে। ওটা আমারই একটা ফ্ল্যাট স্যার, তাই রমেশ ওখানে থাকে। স্যার, আমার কাজকর্ম বাড়ি সব বৈশরে, তাই বাড়ি থেকে রমেশের কলেজে যাতায়াত করা খুব মুশকিলের ব্যাপার ছিল। আপনি ওখানে কি কাজ করেন? কনস্ট্রাকশন লাইনের আমি কন্ট্রাক্টর স্যার। এই যে অমিত আপনার ছেলে? হ্যাঁ স্যার, মাধব বাবু আমার আর আমার ছেলের অনেক উপকার করেছেন। 15 বছর ধরে একে অপরকে চিনি। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, আর বেচা কেনাও খুব একটা ভালো হচ্ছে না। এখানকার মার্কেটেও না জিনিসপত্রের দাম বড্ড বেশি। আমাদেরও তো সস্তার জন্য অন্য জায়গা থেকে মাল আনতে হয়। মাঝে সাঝে আসা যাওয়ারও খরচ ওঠে না। আগে তো আমি কাজকর্মের জন্য মীরা রোডেই থাকতাম, তারপর তো আমি এখানে এসেছি। ওখানকার মার্কেট ভীষণ ভালো, আপনারা তো ওখানেই ব্যবসা করতে পারেন। এখন এখানকার এতদিনের ব্যবসা ছেড়ে ওখানে কি করে যাই বলুন? এখানকার ব্যবসা আপনি সামলান, অমিতকে মীরা রোডে পাঠান। বাবু, জায়গাটা যদি এতই ভালো হয় তাহলে তো ওখানে জায়গা পাওয়াটাও একটু অসুবিধার ব্যাপার। হ্যাঁ, জায়গা পাওয়া একটু অসুবিধা আছে, কিন্তু অসম্ভব নয়। আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার মনে হয় তাতে কাজ হবে। উনি আমার ছেলেকে মিরার রোড মার্কেটে একটা দোকান পাইয়ে দিয়েছিলেন। সবকিছুর ব্যবস্থা উনিই করেছিলেন এই 1.5 বছর আগে। অমিত আর আপনার ছেলে রমেশ একসাথে থাকতো? স্যার, অমিতেরও বাড়ি থেকে মীরা রোড যাতায়াত করা অসুবিধা হচ্ছিল, তাই ওই আমাকে বলেছিল রমেশের সাথে থাকার কথা। আর আমিও ভেবেছিলাম আমার ছেলে একা থাকে তো। এ তো খুব ভালো কথা, রমেশও আর একা থাকবে না। অমিতেরও ব্যবসা খুব ভালো চলছে। ও আমাকে বলছিল যে ওখানে বিনা পয়সায় থাকবে না, প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দেবে। আমি বললাম ঠিক আছে, ঠিক করেছি না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। ওকে বলবে ওই টাকাটা রমেশকে দিয়ে দিতে। রমেশেরও তো হাত খরচ আছে, ক্লাসের খরচ, এটা সেটা। মা, আমি 12-এর পরে রমেশদা আর অমিতদার সঙ্গে থাকবো মীরা রোডের ওই ফ্ল্যাটে। ওখানেই কোনো ভালো কলেজে অ্যাডমিশন নেব আর ওখানেই থাকবো। স্যার, এই অমিত গত 1.5 বছর ধরে আমার ছেলের সাথে ওখানে আছে। স্যার, রমেশ আর অমিত দুজনের ফোনই বন্ধ রয়েছে, যেমনটা মিস্টার মাধব বললেন। আর যে নাম্বার থেকে মুক্তিপণ চাওয়া হয়েছে সেটাও বন্ধ স্যার। লোকেশন? 11:30 অব্দি নায়গাঁও ছিল। স্যার, যখন ওরা আমায় ফোন করেছিল তখন 12:15 বাজে। আর ওই সময় ওই নাম্বারের লোকেশন একই ছিল। এরকম হতে পারে যে অমিত এই কিডন্যাপিং এর সাথে যুক্ত। স্যার, অমিত এরকম কেন করবে? না না, ও এরকম করতেই পারে না, তাও আবার মাধববাবুর মতো দেবতুল্য লোকের সাথে। কোনোদিন নয়। স্যার, যে লোকটা আমাকে ফোন করেছিল সে অমিত মোটেই নয়, এই ব্যাপারে আমি নিশ্চিত, কারণ ওর গলা আমি চিনি। হয়তো আমার ধারণাটা ভুল, কিন্তু আপনাদের দুজনকেই বলছি, এই কেসটাতে ইতিমধ্যে আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই অনুযায়ী সন্দেহের তীরটা অমিতের দিকে যাচ্ছে। কলার আপনাকে ফোন করে 10 লাখ টাকা মুক্তিপণ চেয়েছে। এ থেকে এটাই পরিষ্কার যে কলার জানে আপনার 10 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে। তার মানে সে আপনাকে ভালোভাবে চেনে, কিন্তু সে দ্বিতীয়বার আপনাকে ফোন করলো না। খুব বড় খেলোয়াড় বলেই মনে হচ্ছে আমার। স্যার, আমার ছেলে আমার কাছে আমার সব কিছু। টাকা তো জীবনে আসবে আর যাবে, আপনি বলুন না স্যার কি করতে হবে, কেমন করে করতে হবে, কিন্তু আমার ছেলের যেন কিছু না হয়। স্যার, আপনি এসব চিন্তা করবেন না, আমি পার্সোনালি আপনার প্রতিটা কল মনিটরিং করব। এখন যদি ওদের ফোন আসে আমি কি বলবো? কথায় ব্যস্ত রাখবেন। বলবেন যে রমেশের সাথে কথা বলতে চাই। আমরা যতটা বেশি সময় পাবো তত তাড়াতাড়ি আমরা কলারদের লোকেশনের ব্যাপারে জানতে পারবো। হ্যালো মাধববাবু, টাকা
টাকা রেডি আছে? আমার কাছে এই মুহূর্তে পুরো 10 লাখ টাকা নেই। তাহলে আমার কাছেও তোমার রমেশ নেই। দেখো, আমার ছেলেকে কিচ্ছু করো না তুমি। আমি তোমাকে হাত জোর করছি। হাত জোর করো না, মুঠো খোলো সেট। পুরো টাকাটা চাই। কাল সকালে ব্যান্ড্রা ওয়েস্ট স্কাই ওয়াকে চলে এসো, ঠিক 10টায়। একবার আমার ছেলের সাথে আমাকে কথা বলাও, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। কথা বলার জন্য সারা জীবন পড়ে আছে সেট। টাকা জোগাড় করার জন্য কিন্তু কাল সকাল অবধি সময় আছে। কি হয়েছে? কি বললো? রমেশ ঠিক আছে তো? আমাকে টাকা নিয়ে বান্দ্রা স্কাইওয়াকে যেতে বলেছে। বললো যে টাকা পাবার পর রমেশকে ছেড়ে দেবে। তো দিয়ে দাও না টাকা, আমার রমেশের কিচ্ছু যেন না হয়। আমি এটা বলে দিচ্ছি তোমায়, টাকা দিয়ে দাও ওকে। লোকেশনটা পালগড় স্যার। কল করার পরে ফোনটা বন্ধ করে দিয়েছে। এটা একজনের কাজ বলে মনে হচ্ছে না, এরা বারবার এদের লোকেশন বদল করছে। স্যার, এই অমিত মাধববাবুর পরিবারের খুব কাছের লোক ছিল আর রমেশের সঙ্গেই থাকতো। তাহলে ও কিডন্যাপিং কেন করবে আর এমন লোকের কাছে মুক্তিপণ চাইবে যে ওর জীবনটাই করে দিয়েছে? এই অমিতের উদ্দেশ্য যে কে সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। হ্যাঁ, অনুমানের উপর ভিত্তি করে বলা যায় যে আজকের এই মূল্যবৃদ্ধির যুগে আদর্শ আর নীতি কথা টেকে না, হারিয়ে যায়। যখন সৎ পথে হাতে পয়সা না আসে তখন অসৎ পথে যাওয়ার কথাটা অটোমেটিক্যালি মাথায় এসেই যায়। স্যার, আমি অমিতের আগের নাম্বারগুলো ট্র্যাক করে দেখেছি, কিন্তু আমার খুব অদ্ভুত লাগছে স্যার যে অমিত নিজের রুম পার্টনার রমেশকেই অপহরণ করবে, যেখানে রমেশের বাবাই অমিতকে দাঁড়াতে সাহায্য করেছে। আমাদের অমিত এরকম কাজ করলো? শোনো, অমিত এরকম কেন করছে? মীরা, এখনো জানা যায়নি যে এটা সত্যি সত্যি অমিতই করছে। শুধু শুধু দোষারোপ করা ঠিক হবে না। যদিও কিছুই না করে তাহলে লুকিয়ে আছে কেন? আমার তো মনে হচ্ছে এতে অমিতেরই হাত আছে। তালা খোলো। ইয়েস স্যার। হ্যালো, বিক্রম কাবাডিয়া। হ্যাঁ বলছি। স্যার, বাড়িতে কিচ্ছু পাইনি, সবকিছু একদম নর্মাল, যেমনটা ছিল তেমনটাই। ওই মহাজন বিক্রম কাপাডিয়া, যার নম্বর অমিতের কল লিস্টে ছিল, তার সঙ্গে কথা হয়েছে। অমিত ওর কাছে টাকা ধার নিয়েছিল, ওকে আমি থানায় ডেকেছি। ভালো, আর কিছু জানতে পারলে? স্যার, এই অমিত কোনো দীপক নামে কারোর সঙ্গে টাচে ছিল। এর কোনো পুলিশ রেকর্ড আছে? না স্যার, এরও সবজির ব্যবসা, কিন্তু মীরা রোড মার্কেটে না, ও স্টেশনের ধারে ঠেলায় বিক্রি করে। বেশ, তাহলে ওকেও ডাকো। স্যার, এও বেপাত্তা। কোথায় গেছে কিচ্ছু জানাইনি। কবে গেছে? আজ সকালেই গেছে। আজকে দোকানে যায়নি? মনে হয় যায়নি, আমাকে তো কিছু বলে না। না, জানি না কোথায় গেছে। স্যার, দীপকের ফোনও বন্ধ রয়েছে। কবে থেকে? আজ সকাল থেকে। লাস্ট লোকেশন নাইগাঁও। তার মানে অমিত জড়িত, এটা এখন স্পষ্ট। আর ও দীপককে সঙ্গী করেছে এই কিডন্যাপিং এ। আমাদের সবার আগে রমেশকে খুঁজে বার করতে হবে। কিন্তু আমি একটা প্রশ্নে আটকে আছি। কি স্যার? কোথাও রমেশ এদের সঙ্গ দিচ্ছে না তো? নমস্কার স্যার, আমি বিক্রম কাপাডিয়া। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি বিক্রমবাবুকে চিনি। হ্যাঁ, উনি সুদে টাকা খাটান। স্যার, আমি অমিতকে 1.5 লাখ টাকা সুদে দিয়েছিলাম। কেন দিয়েছো? ওর নিজের সবজির দোকানটা বড় করতে চাইছিল, আর 1 বছরের মধ্যেই টাকাটা রিটার্ন করার কথা হয়েছিল। এর আগে কখনো ধার নিয়েছিল? না স্যার, এটাই প্রথমবার নিয়েছিল। ও বলল মাধববাবু ওকে অনেকদিন ধরে চেনে আর উনিই ওকে পাঠিয়েছেন। আচ্ছা, তাহলে তুমি আর মাধব শেঠ এর আগে একসাথে ব্যবসা করেছো? স্যার, আজকালকার দিনে ওনার মতো মানুষ দেখতে পাবেন না আপনি। একদম সৎ প্রকৃতির মানুষ স্যার।
যদি অমিত ওনার নামটা না নিত তাহলে আমি ওকে ঢুকতেই দিতাম না। তাহলে এই অমিত তোমায় টাকা ফেরত দেয়নি? না স্যার, ওকে 1 বছর ছেড়ে 6 মাস আরো দিয়েছিলাম। তারপর যখন দেখলাম ও দিচ্ছে না, তখন গত সপ্তাহে ওকে ফোন করি। কি বলেছিলে? মনে করিয়ে দেওয়ার জন্য স্যার, যে ভাই আমার টাকাটা ফেরত দে। মানে ফোনে হুমকি দিয়েছিলে? স্যার, ওর কাছে আমি এখনো 60,000 টাকা পাই। না ওর টাকাটা ফেরত দিচ্ছে, না সুদ দিচ্ছে। মা কালী দিব্যি স্যার, সত্যি বলছি, এই অপহরণের বিষয়ে আমি বিন্দু বিসর্গ জানি না। আর আমি কি করে জানবো যে টাকার জন্য ও মাধব বাবুর পকেটেই হাত ঢোকাবে? তাহলে তো এটা এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিডন্যাপিংটা অমিতই করেছে ওর বন্ধু দীপককে সঙ্গে নিয়ে। আর ও এটা শুধুমাত্র পয়সার জন্যই করেছে, মানে তোমার ধার শোধ করার জন্যে, সেই সঙ্গে নিজের আখের গোছাতে। সমস্ত প্রমাণ একজোট হয়ে চিৎকার করে বলছিল যে এই অপহরণের মূল পাণ্ডা অমিত। অমিতের মাথার উপর ঋণ ছিল যা সে ঠিক সময় শোধ করেনি। এটা খুব একটা অসম্ভব ছিল না যে অমিত এই কিডন্যাপিং নিজের ঋণ শোধ করার উদ্দেশ্যেই করেছিল। এখন প্রশ্ন হলো যে সে মাধব নারায়ণের থেকে মুক্তিপণ নেওয়ার বদলে তাকে গোল গোল ঘুরিয়ে চক্কর কাটাচ্ছে কেন? এটা খুব একটা অসম্ভব ছিল না যে অমিত এই কিডন্যাপিং নিজের ঋণ শোধ করার উদ্দেশ্যেই করেছিল। এখন প্রশ্ন হলো যে সে মাধব নারায়ণের থেকে মুক্তিপণ নেওয়ার বদলে তাকে গোল গোল ঘুরিয়ে চক্কর কাটাচ্ছে কেন? হ্যালো, রাত 9টায় যোগেশ্বরী রেল ইয়ার্ড। আরে কি খেলা খেলছো আমার সঙ্গে? এইসব নাটক বন্ধ করো আর আমার ছেলের সাথে কথা বলাও। আমি তো কষ্ট করে টাকাটা এনেছি তোমাদের দেবো বলে। আমি খুব স্পষ্ট করে বলছি সেট, সবুর করো, তোমার ছেলেকে পেয়ে যাবে আজ রাত 9টায়। স্যার, আবার একটা মিথ্যে কল করেছে। যোগেশ্বরী রেল গুদামে রাত 9টায় ডেকেছে বলেই কেটে দিয়েছে। এখন এই ফোনটা বন্ধ বলছে। প্ল্যানটা কি এই লোকগুলোর? টাকাটা দাও, টাকা দাও তাড়াতাড়ি। আমার ছেলে রমেশ কোথায়? টাকা দাও সেট, ছেলে বাড়ি পৌঁছে যাবে। আরে একবার তো কথা বলতে দাও আমাকে। টাকাটা না দিলে কখনো কথা হবে না। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি যাই। ও অমিত জানে। তাহলে অমিত কোথায়? সাহেব আমি জানি না, সাহেব আমি জানি না, আমি জানি না সাহেব, সাহেব আমি জানি না সাহেব। হ্যালো বাবা। বাবা, রমেশ ফিরেছে? না বাবা, এখনো আসেনি। রমেশ কোথায়? আমি জানি না স্যার। রমেশ কোথায়? আমি জানি না স্যার। বল রমেশ কোথায়? বল, তাড়াতাড়ি বল, রমেশ কোথায়? মেরে চামড়া গুটিয়ে দেবো। দেখ বাবা, বলে দে রমেশ কোথায়? চুপ করে আছিস কেন? কোথাও কিছু খারাপ কাজ করিসনি তো মাধব বাবুর ছেলের সাথে? এই অমিত, তোর সাথে আমার কিসের শত্রুতা? আমি তোকে সবসময় আমার ছেলের মতো ভেবেছি। রমেশ তোর ছোট ভাইয়ের মতো। কি হয়েছে? না কিছু না। আরে ইয়ার, তোর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কিছু হয়েছে। বল কি হয়েছে? দাদা বেগুন কত করে কিলো? যাই হোক না, নাও না। এতে পোকা হবে না তো? এত কম সময়ে 60,000 টাকা কোথা দিয়ে জোগাড় করবি? জানি না ভাই, এখন কি যে হবে কে জানে। আমার তো সর্বনাশ হয়ে গেল। আরে ওই ছেলেটা আছে না, ওই যার সাথে তুই থাকিস? কে? রমেশ? হ্যাঁ, ওর বাবার থেকে ধার নিয়ে নে, বেশ বড় লোক তো। না ভাই, ওনার কাছ থেকে টাকা চাইতে পারবো না। আর ওনার কথাতেই তো বিক্রমবাবু আমাকে টাকাটা ধার দিয়েছেন। আবার টাকা চাইবো, ব্যাপারটা খারাপ হবে। আর উনি টাকাটা দেবেনও না।
একটা উপায় আছে ওনার থেকে টাকা বার করার। কি? ওই রমেশকে সঙ্গে নিতে হবে। হ্যাঁ অমিত বল। হ্যাঁ রমেশ, একটা দরকার ছিল ভাই। আরে বল না ভাই, অনেকদিন ধরে তুই মুখ ভার করে রয়েছিস, কি হয়েছে? তুই কি দেখা করতে পারবি আমার সঙ্গে? তাহলে তোকে কথাটা বলতাম। হ্যাঁ বল না, কোথায় দেখা করবি? নয়গাঁও স্টেশনে আসতে পারবি? নয়গাঁও। আরে ইয়ার এত দূরে? চলে আয় না ভাই, একটু এখানে দরকার আছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আসছি, কিন্তু কিছু তো বল। দেখ তুই কিন্তু আমাকে খুব চিন্তায় ফেলছিস। ওকে তুই চলে আয় না, তখন আমি তোকে সব খুলে বলবো। তুই চলে আয়। হ্যাঁ আমি তোর জন্য অপেক্ষা করছি। হ্যাঁ অমিত, তুই চুপ করে আছিস কেন? আমার ছেলে রমেশ কোথায়? অমিত, তুই চুপ করে আছিস কেন? আমার ছেলে রমেশ কোথায়? তোরা আমার বাবাকে ফাঁসাবি? আমার বাবাকে? আরে ভাই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। 10 লাখ টাকায় শুধু তোর নয়, আমাদের সবার লাইফ সেট হয়ে যাবে। তুই পাগল হয়ে গেছিস? তুই এরকম ভাবলি কি করে? আমার বাবা তোর জন্য কি না করেছে, কত হেল্প করেছে, তারপরেও তুই এরকম কাজ করবি? হ্যাঁ বল। দেখ রমেশ, এত চিল্লাস না, আমাদের সঙ্গে থাক, নাহলে সত্যি কিছু করে দেবো। কি করবি? কিডন্যাপ। কিডন্যাপ? এবার বুঝতে পেরেছি। অমিত, এর জন্য তুই আমাকে এত দূরে এখানে রেখেছিস? আমার মাথায় কিছু আসছিল না। তাই বলে এমন একটা জঘন্য প্ল্যান বানাবি তোর বন্ধুর সাথে? হ্যাঁ তুই আমাকে কিডন্যাপ করবি? তোরা পাগল হয়ে গেছিস। টাকা না পেলে সত্যি পাগল হয়ে যাব, ডুবে যাব সব শুদ্ধ। তোরা পাগলও হয়ে গেছিস আর ডুবেও গেছিস। তোরা কি ভাবছিস তোরা আমার বাবাকে ফাঁসাবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবো? অমিত আমার দিকে তাকা, আমার চোখের দিকে দেখ। তুই পাগল হয়ে গেছিস? আমার বাবা তোর জন্য কত কিছু করেছে, কত হেল্প করেছে, আর এরপরেও তুই... তোদের দুজনকে ছাড়বো না আমি, জেলে পাঠিয়ে ছাড়বো আমি, দেখিস। ভাই অমিত, যদি কিছু বলে দেয় না, পুলিশ আমাদেরকে ঝুলিয়ে ঠ্যাঙাবে। তাহলে ভাই এখন কি করবো বলতো? সবার আগে হিরোটাকে আটকাতে হবে, চুপ করাতে হবে একে। নীচ, বেঈমান, স্বার্থপর। আরে আরে আমরা এটা কি করে ফেললাম? ভাই এছাড়া আর কিছু করার ছিল না রে, বরবাদ করে দিত আমাদেরকে। কিন্তু আমাদের জীবন তো বরবাদ হয়ে যাবে। চুপ কর, মেয়েদের মতো কাঁদিস না। আমরা ঠিক বেরিয়ে যাবো, দেখিস। এর বাবার কাছ থেকে 10 লাখ টাকা নেবো, আর তারপর কেউ কিছু জানার আগে আমরা কোথাও চলে যাবো। 10 লাখ টাকা প্রচুর রে ভাই, আমরা আরামে থাকবো। তুমি এক কাজ করো, ওই পুকুরের কাছে একটা টিম পাঠাও। ইয়েস স্যার। ওই রকম দেবতার মতো মানুষের সাথে তুই এই রকম করলি? উনি ওনার ছেলেকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন, যেমন তোকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। উনি তোর জন্য যা করেছিলেন তা আমি কোনোদিন করতে পারতাম না। কেন কেন করলি তুই এরকম? অমিত আর দীপককে থানে সেশন কোর্টে তোলা হয়।
ওরা দুজন এখন বিচার বিভাগীয় হেফাজতে। ওদের দুজনের বিরুদ্ধে আইপিসির সেকশন 363 আর সেকশন 302 অনুসারে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। কাছের মানুষদের থেকে এই ধরনের হিংসাত্মক বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মারাত্মক অপরাধ নয়, বরং মানুষের মনুষ্যত্বের উপর থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু আমরা সবাই সামাজিক প্রাণী, আমাদের একে অন্যের সাথে তাদের সঙ্গে থেকে জীবন কাটাতে হয়। আর এই কারণেই আমরা প্রতিটি মানুষকে সন্দেহের চোখে দেখতে পারি না। আমরা নিজেকে গোটা পৃথিবীর থেকে লুকোতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা আমাদের কাছের মানুষের ওপর নজর তো রাখতেই পারি। যদি তাদের আচরণে কোনো সমস্যা বা অসুবিধা ইঙ্গিত করে, তবে তাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাটা বুঝে তার সমাধানের রাস্তা তো আমরা বের করতেই পারি। এই কেসে অমিতের প্রতি আমাদের কোনো সহানুভূতি নেই। সে একজন সাবালক যুবক যে শুধু টাকার জন্য খুন করেছে। কিন্তু যদি আমরা একটু পিছিয়ে গিয়ে দেখি, দেখা যাবে খুনটা অকারণে হয়েছে। অমিত তো কোনো অপরাধী ছিল না। সে নিজের ব্যবসা বড় করতে চেয়েছিল, তার টাকার দরকার ছিল, আর সে লোভের ফাঁদে পা দিয়েছিল। যদি সে একবার নিজের বাবার সঙ্গে বা বাবার মতো মাধব নারায়ণের সঙ্গে নিজের সমস্যা নিয়ে কথা বলতো, তাহলে হয়তো মহাজন বিক্রম কাপাড়িয়ার থেকে আরো একটু সময় পেত। হতে পারে টাকার ব্যবস্থাও হয়ে যেত। যাই হতো, রমেশ বেঁচে থাকতো। অপহরণ আর হত্যা ভয়ঙ্কর অপরাধ। এগুলো সভ্য সমাজে একদম হওয়া উচিত নয়। এর কোনো জাস্টিফিকেশন নেই। অমিত আর দীপকের কঠোরতম শাস্তি হবে, আর হওয়া উচিত। আদর্শের অভাবে আজকালকার যুবকদের এটা মনে হয় যে আজকের যুগে শুধুই শর্টকাট চলে। তাদের কাছে অর্থ উপার্জন নয়, অর্থ প্রাপ্তি বেশি জরুরি। কিভাবে তা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এরা সত্যটা জানে না, কারণ যুগ আসবে আবার চলেও যাবে, কিন্তু সততা আর পরিশ্রমের কোনো বিকল্প নেই, আর হবেও না। আপনি ততটাই পাবেন যতটা আপনি দেবেন। যেমন কর্ম তেমন ফল। রমেশের জন্য আমরা খুবই মর্মাহত। তার পরিবারের প্রতি আমাদের সহানুভূতি আছে, যাদের জীবন থেকে আলোর একটা অনেক বড় অংশ চিরকালের মতো নিভে গেছে। একটা তরতাজা জীবন হঠাৎ থেমে গেছে। এমন যেন কারোর সাথে না হয়। আর আমরা এটা আশা করছি যে এই পৃথিবীতে অমিতের মতো সমস্ত যুবক যারা অপরাধ করে সমস্যার সমাধান করতে চায়, তারা কিছু করার আগে একবার নয় অন্তত 10 বার ভাবুক। আর তারা এটাও জেনে রাখুক যে প্রতিটি ভুল রাস্তার গন্তব্য একটাই, ধ্বংস। মুকুন্দ, তোর ক্লাস তো 11টার সময় শুরু হয়, এত তাড়াতাড়ি কেন বেরোচ্ছিস তুই? জানো বাবা, দাদা ন্যাশনাল পার্কে রোজ ঘুরতে যায়। রোজ? তাই ভাবি, কেন তুই সকাল সকাল প্রত্যেকদিন বেরোস? কিচ্ছু না বাবা, আমার ওখানে কিছুক্ষণ বসতে ভালো লাগে। তুই একাই ওখানে বসিস না কোনো মেয়ের ব্যাপার আছে? আরে তুমিও না মা, এই বর্ষা আজে বাজে কথা বলে আর তোমরা এমনি এমনি টেনশন করো। আমার ক্লাসে যাওয়ার আগে একটু হাঁটাচলা করতে ভালো লাগে। প্রথমে বললে বসতে ভালো লাগে, আর এখন বলছো ওয়াকিং। দাদা আমায় বলো, তোমার ক্লাস তো ওই দিকে না, স্টেশনের কাছে? তাহলে তুমি এত দূরে ন্যাশনাল পার্কে কেন যাও? হ্যাঁ মা, এই ঠাকুমাকে বলো একটু পড়াশোনা করতে, আর না হলে বাড়ির কাজে একটু হাত লাগাতে। 19 বছরের মুকুন্দ গাওড়ে বাবা মায়ের বড় ছেলে ছিল। ওর ছোট বোনের নাম বর্ষা। ওদের বাবা চন্দ্রকান্ত মুম্বাইয়ের ভাইখালা এলাকার একটা ফ্যাক্টরিতে কাজ করতেন। মুকুন্দ নিজে একটা টেকনিক্যাল ইনস্টিটিউটের সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি শিখছিল, আর ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে নিজের ডিগ্রিও কমপ্লিট করছিল। মুকুন্দ খুব বুদ্ধিমান ছেলে ছিল, কর্মঠ ছিল, উচ্চাকাঙ্ক্ষী ছিল, আর বয়স 19 বছর হওয়ার কারণে একটু বদমাইশিও করত।
কোনো মেয়ে আছে নিশ্চয়ই, গ্যারেন্টি। আরে মুকুন্দ খুব চালাক, বুঝেছিস? আমাদের কাছে লুকাচ্ছে। আরে যা, আমি তোদের মতো আলতু ফালতু নই। গার্লফ্রেন্ড থাকলে খোলাখুলি বলতাম। আচ্ছা, তাহলে তুই ক্লাসে আসবার আগে ন্যাশনাল পার্কে কেন যাস? মাছি মারতে? ও ওখানে আসে হয়তো কোনো ছবি বা ভিডিও দেখা। আমার না নেচারটাই ভালো লাগে মিস্টার কিরিট। আর তোদের প্রবলেমটা কোথায় রে? দেখ ভাই, আমরা অতটা বোকা নয় যেটা তুই ভাবিস। দেখ ভাই, বল না কে ছিল? আমি না ওখানে মোবাইলে ফটো তুলতে যাই প্রকৃতির। প্রকৃতি নাইস নেম। হ্যাঁ, ওর নাম প্রকৃতি না? আরে ভাই, মেয়েদের প্রোফাইল চেক করার পর একটু যদি টাইম পাস না, তাহলে আমার এফবির ওয়ালটাও একটু চেক করিস। রোজ নতুন ফটো আপলোড করি নেচারের, ওয়াইল্ড লাইফের আর প্রকৃতির। বুঝলি কিরিট, মিস্টার শর্ট সার্কিট একটা। একদিন না চল আমরা সবাই ওর পিছু নিই, যেই ওকে বাগে পাবো না সেদিন ওর বেজার মুখের ছবি তুলবো, একদম অ্যাওয়ার্ড উইনিং ছবি হবে, ঠিক এইরকম। আর যখন স্যার ঢুকবে না, তোদের এক্সপ্রেশনগুলো এরকম হবে। আমি তখন রেডি থাকবো ফটো তোলার জন্য। আবার ক্লাসের সময় বক 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 বক। হ্যাঁ মুকুন্দ গাউড়ে, তুমি তো এদের নাটের গুরু, তাই না? প্র্যাকটিক্যালের সময় ফালতু টাইম পাস করো। স্যার না স্যার, স্যার এরাই আমায় জিজ্ঞেস করছিল আমি ন্যাশনাল পার্ক কেন যাই। আচ্ছা, তাহলে তোমাদের সকলে এখন ন্যাশনাল পার্কে যাওয়ার ইচ্ছে হয়েছে, ক্লাসের নয়। এই দেখো, এটা কি কিরিট? এই মডিউলের 4টে সেশন কমপ্লিট হয়ে গেল আর তুমি এখনো বেসিক সার্কিট শিখে উঠতে পারলে না। এরকম চলতে থাকলে তো কেঁদে কুল পাবে না। সরি স্যার। সরি না, চলো আমাকে এক্ষুনি ওয়াই সার্কিট ড্র করে দেখাও। কি হয়েছে ওখানে? কিসের জন্য অপেক্ষা করছো? ওয়াই সার্কিট, সিম্পল ওয়াই সার্কিট। সরি স্যার, আমি জানি না। কেন মা বাপের কষ্টের টাকাটা উড়াচ্ছ? ডিপ্লোমা তো তুমি পাবেই না, আর যদি কোনো মতে পেয়েও যাও তাহলে তুমি একটা জিরো, বিগ জিরো। মা, আমি আসছি। হ্যালো বাবা, অনেকক্ষণ ধরে দাদার ফোন বন্ধ বলছে। আমি বিকেল 4টে থেকে ট্রাই করছি। ওর বন্ধুদের সাথে কথা বলেছিস? হ্যাঁ, ওই দেবেশ আর কিশোরের সাথে কথা বলেছি। ওরা বলল দাদা আজকে ক্লাসে যায়নি। ঠিক আছে, আমি বাড়ি আসছি, দেখছি কি হয়েছে। স্যার, সিম কার্ড হ্যান্ডসেট থেকে বার করা হয়েছে, তাই জন্য লোকেশন ট্র্যাক করতে অসুবিধা হচ্ছে। ওর ক্লাসমেটরা বলছিল ও আজ ক্লাসে আসেনি। হ্যাঁ স্যার। কোনো মেয়ের চক্কর? ন্যাশনাল পার্কে কারোর সাথে দেখা করতো কি? না স্যার, আমরা জিজ্ঞেস করেছিলাম ওকে, বলেছিল এমনি ঘুরতে যায় ও। এই মেয়েটের চক্কর? না স্যার। আমার ছেলে কখনো মিথ্যে বলে না। ঠিক আছে, আমরা ন্যাশনাল পার্কে জঙ্গলে খুঁজে দেখব আর ওর বন্ধুদের সাথেও কথা বলবো। সকাল অবধি অপেক্ষা করুন। 21শে সেপ্টেম্বর রাত কেটে গেল, 22শে সকাল হলো, কিন্তু মুকুন্দ বাড়ি ফিরল না। সে তার রেগুলার টেকনিক্যাল ইনস্টিটিউটের ক্লাসেও যায়নি। ক্লাসে যাওয়ার আগে ওর অভ্যেস ছিল বরিভালির সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে কিছু সময় কাটানো। সম্ভাবনা ছিল যে সেই সময়ই ওই পার্কে কিছু হয়েছিল। স্যার, যদ্দূর আমার মনে পড়ে মুকুন্দ কোনোদিনও একটা ক্লাসও ফাঁকি দেয়নি। আমারও সেরকম কিছু মনে পড়ছে না স্যার। আমাদের কোর্স তো মাত্র 1 বছরের, তাই আমরা সবকটা ক্লাস অ্যাটেন্ড করার পুরো চেষ্টা করি স্যার। ন্যাশনাল পার্কে রোজ যেত?
কেন? জানি না স্যার, কখনো ঠিক করে বলতেও না আমাদের, কখনো বলতো ঘুরতে, আবার কখনো ছবি তুলতে। কখনো অন্য কাউকে কিছু বলেছে প্রাইভেটে? নো স্যার। না স্যার। আগে হ্যাঁ, আমি ওদের টিচার, আর মোবাইল রিপেয়ারিং এর সবকটা মেইন লেকচার আমিই দিই। আচ্ছা, গত কয়েকদিনের মধ্যে আপনার কিছু অস্বাভাবিক মনে হয়েছিল মুকুন্দর ব্যাপারে বা অন্য স্টুডেন্টসদের ব্যাপারে? আসলে ওরা বাচ্চা তো একটু একটু দুষ্টুমি তো করবেই। হ্যাঁ, আর ওই মুকুন্দ একটু বেশি দুষ্টুমি করতো, কিন্তু পড়াশোনায় খুব ভালো ছিল। আচ্ছা, মুকুন্দর সাথে অন্য কোনো স্টুডেন্টের কি কোনো ঝামেলা হয়েছিল এই কয়েকদিনের মধ্যে? সেটা তো আমি জানি না, আর আমার তো মনে হয় না এরকম কিছু হয়েছে বলে। আরে স্যার, আমি কতবার বলেছি যে আমার ছেলে মুকুন্দর সঙ্গে কোনো মেয়ের চক্কর নেই। আমি রাগাতাম দাদাকে গার্লফ্রেন্ড নিয়ে, যদি থাকতো তাহলেও নিশ্চয়ই বলতো। দাদা খুব খোলা মনের ছিল স্যার। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো সূত্র পাইনি। যে মুহূর্তে আমরা কিছু জানতে পারবো আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। ততক্ষণ আপনারা একটু ধৈর্য ধরুন। বাবা, দাদার কোনো খবর পেলে? শোনো রাজলক্ষ্মী, সামলাও নিজেকে। এমন করে হঠাৎ আমার ছেলেটা হারিয়ে গেল, কোথায় যেতে পারে? পুলিশ কি বলছিল বলো না? কিছুই তো বলছে না, আর বলার মতো তো কিছু নেই ওদের কাছে। ভাই, আমাদের মুকুন্দর কি হয়েছে বলতো? জানি না ভাই গৌরব, আমার বারবার মনে হচ্ছে এই ন্যাশনাল পার্কে একটা কেলো হয়েছে। কেলো? সেটা আবার কি? লেপার্ড। কি? হ্যাঁ, লেপার্ড মানে চিতাবাঘ। হতে পারে চিতাবাঘ অ্যাটাক করেছিল, আমাদের মুকুন্দকে খেয়ে ফেলেছে। কি বলছিস কি? আরে তুই নিউজ দেখিস না নাকি? পেপারও পড়িস না? ওখানে এরকম হয়েই থাকে। কখনো কখনো চিতাবাঘ তো জঙ্গলের বাইরেও চলে আসে। স্যার, 31শে সেপ্টেম্বর মুকুন্দ নিখোঁজ হয়। তার 2-3 দিন আগে পর্যন্ত ন্যাশনাল পার্কে জন্তু জানোয়ারের কোনো সাইটিং হয়নি। আমি কি চিন্তা করছি তুমি জানো? ওর ওই সিম কার্ডটা, ওর সিম কার্ডটা কেন ট্র্যাক হচ্ছে না? কারণ ওর সিম কার্ডটা মোবাইল থেকে বার করা হয়েছে, বুঝলে? এই চিতা আর জঙ্গলি জানোয়ারের কথা বাদই দাও, আমার মনে হয় এটা কোনো মানুষেরই কাজ যে ওর সিম কার্ডটা বের করে নিয়েছে। স্যার, মুকুন্দর মোবাইল রেকর্ডগুলো তো চেক করেছি, এমন কিছু পাওয়া যাচ্ছে না যার উপর ডাউট করা যায়। বাড়ি থেকে পালানোর ছেলে না, কোনো মেয়ের চক্করও নেই, কোনো নেশাও নেই, ট্রেনিং ক্লাসেও সব কিছু ভালো, কারোর সাথে শত্রুতা নেই, কিচ্ছু নেই। তাহলে এই ছেলেটার সাথে কি হতে পারে বলতে পারো? একুশে সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার পুরো 11 দিন পরেও পুলিশ এই কেসের কোনো ব্রেক থ্রু পায়নি। আর তারপর খবর এলো, খবর মুকুন্দ গাউড়ের। হ্যালো স্যার, আমি সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম, তখনই আমি দেখতে পেলাম। মনে হচ্ছে আমাদের জঙ্গলের কোনো জন্তু জানোয়ারই একে খেয়েছে। শরীরের উপরে পুরো অংশটাই খেয়ে নিয়েছে। কদম, প্যান্টের পকেটটা দেখ। একটা ওয়ালেট। জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউট, নাম মুকুন্দ। নমস্কার, ইন্সপেক্টর পোদ্দার বলছি। ইন্সপেক্টর, আমি জুবিলি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে মাত্রে বলছি।
একটু আগে ন্যাশনাল পার্কের ফরেস্ট অফিসার আমাকে ফোন করেছিল। কি বলেছে? বলছে একটা বডি পাওয়া গেছে, তার পকেটে মুকুন্দর আইডি কার্ডটা রয়েছে, মানে আমাদের ইনস্টিটিউটের। স্যার বলছিল নাকি অর্ধেক বডি পাওয়া গেছে, বাকিটা? স্যার, আমি আমার ছেলের মুখটা দেখতে চাই। আপনি মুখটা দেখতে পাবেন না। কেন দেখতে পাবো না? কারণ মুখ বলে কিছু নেই। আমার কথা শুনুন। সামলান, তাড়াতাড়ি ডাক্তার ডাকুন, তাড়াতাড়ি। এটা অ্যানিম্যাল অ্যাটাক। কিন্তু ডাক্তারবাবু, যদি অ্যানিম্যাল অ্যাটাক হয় তো অ্যানিম্যাল সাইটিং কেন হয়নি? জঙ্গলের গার্ড, গ্রামবাসী এরা তো সবাই নজর রাখে। আর মুকুন্দ যখন নিখোঁজ হয় তখন কেউ কোনো রিপোর্ট করেনি যে কেউ কোনো জানোয়ারকে দেখেছে। হাত খাওয়া বডি মেন রোড থেকে একটু দূরে ঝোপে পাওয়া গেছে। আর ফরেস্ট অফিসাররা বলছে যদি কোনো জন্তু জানোয়ার হতো তাহলে অবশ্যই দেখা যেত। বডির যা কিছু অবশিষ্ট অংশ আছে সেটাকে ফরেনসিক টেস্টে পাঠিয়ে দেওয়া হোক, হয়তো আরও কিছু জানা যাবে। কিন্তু ডাক্তারবাবু, এই অবস্থায় ফরেনসিক, তাতে তো অনেক সময় লাগবে। কম করে 2 মাস, 3 মাসও লাগতে পারে। আচ্ছা, আপনার কি পুরো বডিটাই লাগবে? না না না, পুরো বডির প্রয়োজন নেই। বডির যে অবশিষ্ট অংশ আছে সেখান থেকে ভিসেরা স্যাম্পল নেওয়া হবে আর টেস্টিং এর জন্য পাঠানো হবে। বাকি বডি আপনি পরিবারকে দিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ ডাক্তারবাবু। ছেলেটার প্যান্টের পকেট থেকে আমরা মানিব্যাগটা ছেঁড়া অবস্থায় পেয়েছি, কিন্তু কুলকার্নি ওর মোবাইলের কোনো অংশ পেলাম না। স্যার, কিছু লোকের স্বভাব আছে মোবাইল ফোন প্যান্টের পকেটের বদলে জামার পকেটে রাখে। হয়তো অ্যানিম্যাল অ্যাটাকটাই হয়েছে। এছাড়া আর কি হতে পারে? তবুও একটা ডাউট ক্লিয়ার হচ্ছে না। কি স্যার? আমরা অনেক দিন পর্যন্ত ছেলেটাকে খুঁজে পাইনি, তাই ওর বডিটাও পাইনি। আর লোকেশনটা এই জন্য পাইনি কারণ সিম কার্ডটা পাইনি। তাহলে কি সিম কার্ডটা এই জন্য বার করা হয়েছিল যাতে আমরা ওখানে পৌঁছতে না পারি জেনে শুনে? যদি জেনে শুনে করে থাকে তাহলে স্যার ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আর তাতে যদি অ্যানিম্যাল অ্যাটাক প্রমাণিত না হয় তার মানে আমাদের কাছে কোনো জোরালো কেস আছে। এরকম মনে হচ্ছিল যে মুকুন্দের মোবাইল ফোন থেকে সিম কার্ড কেউ ইচ্ছে করে বের করেছে। আর এর ফলেই পুলিশের সন্দেহ হলো কিছু তো গন্ডগোল আছে। পুলিশ ভিসরা অ্যানালিসিস রিপোর্টের জন্য ভীষণভাবে ওয়েট করছিল, যা পুরো 3 মাস পর এলো। আমাদের সন্দেহটা ঠিকই ছিল। কি লেখা আছে রিপোর্টে স্যার? বডিটা জানোয়ার খেয়েছে ঠিকই, কিন্তু মৃত্যুটা তার অনেক আগে হয়েছে। এই ছেলেটা নয় নিজে সুইসাইড করেছে, নয়তো তাকে মার্ডার করা হয়েছে, তারপর বাকি দেহটা জানোয়ারে খেয়েছে। স্যার, ছেলেটা তো হাসি খুশিই ছিল, সবার সাথে ভালো ব্যবহার করতো, তাহলে সুইসাইড কেন করবে? এটাই তো, নিঃসন্দেহে এটা মার্ডার। এই মার্ডারটা টাকার জন্য করা হয়নি, খুনির অন্য কোনো মতলব ছিল এটার পিছনে, বা অন্য কিছু। কোনো চান্সই নেই স্যার। আমাদের মধ্যে এরকম ঝগড়া টগড়া কোনোদিনই হয়নি। একটু আধটু পেছনে লাগা হতো, এই আর কি।
বেশিরভাগটা মুকুন্দই করতো, সবার পেছনে রাখতো, ভীষণ মজা করতো, কিন্তু সেটা লিমিটে। ওর কোনো গার্লফ্রেন্ড ছিল? না স্যার, ওর যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমরা নিশ্চয়ই জানতাম। কেন স্যার? আমার ছেলেকে কেন কেউ মারতে চাইবে? দাদা কখনো কারোর ঝুট ঝামেলায় থাকতো না, ও তো ঝগড়া থামাতো আর লোককে হাসাতো। জোয়ান ছেলে হারিয়েছি আমি। পৃথিবীতে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। কে আছে এরকম খুনি মানুষ যে আমার ছেলেকে খুন করে ফেলল? আমি হাত জোর করছি স্যার, খুঁজুন তাকে। উচিত শিক্ষা পাওয়া দরকার, তার ফাঁসি হওয়া উচিত। স্যার এখনো কিছু জানতে পারিনি। কুলকার্নি কিছু না কিছু তো থাকবেই। স্যার মুকুন্দর যে হ্যান্ডসেটটা ছিল তার ডিটেল আমি ওটা ওর বোন বর্ষার থেকে নিয়েছি। তার থেকে কিছু জানা যেতে পারে। হতে পারে খুনি নিজে ফোনটা ব্যবহার করছে, বেচে দিয়েছে, বা অন্য কেউ ব্যবহার করছে। এক্সেলেন্ট, একটা কাজ করো, এই হ্যান্ডসেটটাকে ট্র্যাকিংয়ে দিয়ে দাও। এই হ্যান্ডসেটের ডিটেল সব সার্ভিস প্রোভাইডারকে দিয়ে দাও। তাদের স্পেশালি রিকোয়েস্ট করো এটাকে ট্র্যাক করতে আমাদের সাহায্য করতে। যদি কেউ এই হ্যান্ডসেটে নতুন সিম কার্ড লাগিয়ে অ্যাক্টিভেট করতে চায় তো জানবে আমাদের কেসও সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। আমার যে করেই হোক একটা ব্রেক থ্রু দরকার। খুন হয়েছিল মানে এর কোনো কারণও ছিল। কারো হয়তো মুকুন্দের খুনের ফলে লাভ হয়েছিল, অথবা সে শান্তি পেয়েছিল। পুলিশ ওর হ্যান্ডসেটটার উপর টপ প্রায়োরিটিতে নজরদারি চালাচ্ছিল। তাদের কাছে এটাই একটা চান্স। যদি ওই হ্যান্ডসেটটা অ্যাক্টিভেট হতো তাহলে এই কেসটা এগোতে পারত। দিনের পর দিন গেল, মাসের পর মাস, কিন্তু এই হ্যান্ডসেটটার কোনো খবর ছিল না। এমন মনে হচ্ছিল যেন অবশেষে এই কেসটার ফাইল সলভ না হয়েই বন্ধ হয়ে যাবে। কিন্তু 2012 মে মাসে মুকুন্দ খুন হওয়ার পুরো 8 মাস পর এই কেস একটা মেজর ব্রেক থ্রু পেল। নমস্কার ইন্সপেক্টর পোদ্দার, কস্তুরবা পুলিশ স্টেশন। ইন্সপেক্টর পোদ্দার, আমি সোনাটা নেটওয়ার্ক থেকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কথা বলছি। হ্যাঁ বলুন। আজ থেকে 3 মাস আগে ফেব্রুয়ারিতে আপনাদের পুলিশ স্টেশন থেকে আমাদের নেটওয়ার্কে একটা রিকোয়েস্ট এসেছিল পার্টিকুলার একটা মোবাইল হ্যান্ডসেটের উপর নজর রাখতে। হ্যাঁ, একটা মার্ডার কেসে। হ্যান্ডসেটটা কি অ্যাক্টিভেট হয়েছে? নাম্বার ডিটেল আছে? হ্যাঁ, নম্বরটা হলো 444-555-66677। নাম হলো বিক্রম যোগলেকর আর লোকেশন মীরা রোড। আপনি প্লিজ আমার নাম্বার নোট করে নিন, 44889977। আর এর ডিটেল আমাকে SMS করে দিন এক্ষুনি। কুলকার্নি। হ্যাঁ স্যার। এবার আমরা এই কেসটা সলভ করেই ছাড়বো। হ্যাঁ স্যার, এই অ্যাড্রেসটা আমারই। আর এই সিম কার্ডের নাম্বারটা যেটা হলো 444555667, এটা আমার দোকান থেকে ইস্যু হয়েছিল। কিন্তু স্যার আমি বিক্রম নই, আমার নাম সন্দীপ রানে। তাহলে এই বিক্রম যোগলেকর কে? স্যার ও আমার বন্ধু। ওর একটা সিম কার্ডের দরকার ছিল, কিন্তু ওর অ্যাড্রেস প্রুফ ছিল না, আর সেই জন্যই আমার অ্যাড্রেসে আমি ওকে একটা সিম কার্ড দিয়েছিলাম। তোর এই বন্ধু বিক্রম যোগলেকর, এক্ষুনি ওকে ফোন করে এখানে আসতে বল। বল আর্জেন্ট আছে। হ্যাঁ বিক্রম, তাড়াতাড়ি একটু দোকানে আয়, আর্জেন্ট। বিক্রম যোগলেকর? না না, এ নাম তো আগে কখনো শুনিনি। কি হয়েছে বাবা? পুলিশ বিক্রম নামে কারুর কথা বলছে যে আমাদের মুকুন্দর ফোন ব্যবহার করছে। কিন্তু দাদার মুখ থেকে এই নাম তো কখনো শুনিনি। স্যার এই বিক্রম। ফোনটা বার কর, তাড়াতাড়ি বার কর। তোর মুকুন্দর সাথে কিসের কানেকশন?
কে মুকুন্দ স্যার? মায়ের দেবী সাহেব, এই মুকুন্দ কাউরেটাকে আমি চিনি না। এই ফোনটা মুকুন্দর, তুই কোথা থেকে পেলি? এই ফোনটা আমি পেয়েছি স্যার। পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ পেয়েছিস? সত্যি বলছি সাহেব, ন্যাশনাল পার্কে পড়েছিল। ন্যাশনাল পার্ক তো অনেক বড়। এক্স্যাক্ট লোকেশনটা বল। সেটা তো আমার মনে নেই সাহেব। আমি ওই ন্যাশনাল পার্কের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি ওটা ওখানে পড়ে থাকতে দেখে তুলে নিই। তুই ন্যাশনাল পার্ক কেন আর কবে গিয়েছিলি? কয়েক মাস আগে গিয়েছিলাম সাহেব। আমার ঠিক মনে নেই। এ হিরো দেখ, 8 মাস আগে সেপ্টেম্বর মাসে মুকুন্দর মার্ডার হয়েছিল, আর ওর মোবাইল ফোনটা হারিয়ে গিয়েছিল, যেটা তুই এখন ব্যবহার করছিস। এবার তুই বল, এবার কি তোর কিছু মনে পড়ছে, না আমি তোকে মনে করাবো? সাহেব তাড়াতাড়ি বল। সাহেব আমাকে এই ফোনটা আমার বন্ধু দিয়েছে। কে তোর বন্ধু? কিরিট, কিরিট মাপসেখা সাহেব। স্যার এই ছেলেটা মুকুন্দর সাথে একই ইনস্টিটিউশন পড়ে। তাহলে তুই ক্লাসে আসবার আগে ন্যাশনাল পার্কে কেন যাস? মাছি মারতে? অক্টোবরে। আর স্যার আমাকে এই ফোনটা দিয়ে বললো, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ ব্যবহার করবি না। কিরিট মাপসেকার, কিরিট, মুকুন্দর সাথে তোর কিসের শত্রুতা ছিল বল, যে তুই ওকে প্রাণে মেরে দিলি? কি হয়েছে ওখানে? কিসের জন্য অপেক্ষা করছো? ওয়াই সার্কিট, সিম্পল ওয়াই সার্কিট। সরি স্যার, আমি জানি না। কেন মা বাপের কষ্টের টাকাটা উড়াচ্ছ? ডিপ্লোমা তো তুমি পাবেই না, আর যদি কোনো মতে পেয়েও যাও তাহলে তুমি একটা জিরো, বিগ জিরো। আমাদের বডিও একটা সার্কিট ডায়াগ্রাম, প্রতিটা অংশে রক্ত যাওয়া দরকার, বিশেষ করে এইখানে এইখানে। কান ধরো আর 20 বার ওঠ বস করো, দেখবে বুদ্ধি খুলে গেছে তোমার। সরি স্যার। 20 বার ওঠ বস। আরো 20টা। মুকুন্দর কারণে তো তুই শাস্তি পাসনি? না, ওর জন্য আমি শাস্তি পাইনি, কিন্তু ও ও এখনো তো 20 বার বাকি আছে। দেখ দেখ স্যারের মুখটা দেখ, দেখ 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 দেখ। এ ভাই শোন না, প্লিজ ডিলিট করে দে না রে, অনেক হয়ে গেছে আর কি। আরে এটা নিয়ে এত ঘ্যান ঘ্যান কেন করছিস? শোন না ভাই, ভালোভাবে বলছি, ডিলিট করে দে না ভাই, আর কাউকে দেখাস না। করব না। কি করবি? আমি না এটাকে আমার এফবি ওয়ালে পোস্ট করব, আর টাইটেল হবে কুকুরুকু। ভাব কত লাইকস আসবে, কত শেয়ারস হবে। আরে ভাই তুই ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবি, ওয়ার্ল্ড ফেমাস। এ ভাই শোন না, প্লিজ ডিলিট করে দে না রে, অনেক হয়ে গেছে আর কি। আরে এটা নিয়ে এত ঘ্যান ঘ্যান কেন করছিস? শোন না ভাই, ভালোভাবে বলছি, ডিলিট করে দে না ভাই, আর কাউকে দেখাস না। করব না। কি করবি? আমি না এটাকে আমার এফবি ওয়ালে পোস্ট করব, আর টাইটেল হবে কুকুরুকু। ভাব কত লাইকস আসবে, কত শেয়ারস হবে। আরে ভাই তুই ওয়ার্ল্ড ফেমাস হয়ে যাবি, ওয়ার্ল্ড ফেমাস। ও টর্চার করছিল স্যার। আমি সকালবেলা উঠে লগ ইন করতাম, ঘুম থেকে উঠে লগ ইন করতাম, এটা দেখার জন্য যে ও আমার ভিডিওটা নেটে দিয়ে দেয়নি তো বরবাদ হয়ে যাবো স্যার। লোক আমাকে নিয়ে মজা করবে স্যার। আমি ওর সামনে অনেকবার হাত জোর করেছি স্যার, এরকম করিস না করিস না। আর ও আরো জোরে জোরে হাসতো, আর এটা বলতো যে কেউ কোনো না কোনো দিন ও ফ্রেন্ড বুকে দিয়ে দেবে। আমি ভয় পেতে থাকলাম, ভয় বাড়তে লাগলো, আর আমি ঠিক করে নিলাম যে করে হোক ওকে বন্ধ করেই ছাড়বো।
কিরিট, এই একটা ভিডিও ক্লিপের জন্য তুই ওর প্রাণটাই নিয়ে নিলি? ও রোজ আমার প্রাণ নিচ্ছিল স্যার, আমি আর কি করতে পারতাম। ব্ল্যাকমেল করছিল আমাকে, নরক বানিয়ে রেখে দিয়েছিল জীবনটাকে, সবসময় ভয় দেখাতো আমাকে। হ্যাঁ, আমি কিরিট মাপসেকারকে পানিশমেন্ট দিয়েছিলাম। পুরো ক্লাসের সামনে ওকে বকা, শাস্তি দেওয়া, এটা কি খুব দরকার ছিল মিস্টার মাত্রে? আমরাও এইভাবেই শিখেছি, আর এটাই আমরা জানতাম। আজকালকার বাচ্চারা এত সেন্সিটিভ, তারা ঠিক কত দূর অবধি যেতে পারে এসব হয়তো আমি জানি না। আর যদি জানতাম তাহলে হয়তো এটা করতাম না ইন্সপেক্টর। না স্যার, আমরা তো এটা প্রথমবার শুনছি। আমরা তো জানতাম না যে মুকুন্দ কিরিটকে এভাবে বিরক্ত করছিল। স্যার, মুকুন্দই সবার পিছনে একটু লাগতো, মনে হয় না ও এরকমই আর কি মারতে পারে। প্রশ্নই নেই স্যার, আমাদের মুকুন্দ এরকম করতেই পারে না। ওই ছেলেটা মিথ্যে বলছে। আমার দাদা খুব মজা করত, কিন্তু কারোর সাথে এরকম ভাবে মজা করতো না। দাদা কাউকে এত বিরক্ত করেছে যে ও দাদাকে খুন করে দেবে, এটা হতেই পারে না। আমার ছেলে খুব শান্ত ছিল স্যার, ও সবাইকে সাহায্য করত, আমাদের সবার জন্য কিছু একটা করতে চেয়েছিল। ও এরকম কেন করবে? মুকুন্দ সেলফোনটা আমরা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি, ওনারা সমস্ত ডেটা যাচাই করবেন। তারপরে আমরা জানতে পারবো যে মুকুন্দ এরম কোনো ভিডিও তুলেছিল কি না। দেখবেন সত্যিটা ঠিক বেরিয়ে আসবেই। কিরিট মাপশেখারের কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড ছিল না। পুলিশ ওর স্টেটমেন্ট আর ওর স্বীকারোক্তি নোট করলো আর ওকে হেফাজতে নিল। ওর উপর চার্জ তো ফাইল হলো, কিন্তু কিরিট এখন বেল নিয়ে বাইরে আছে আর পুলিশ অপেক্ষায় রয়েছে মুকুন্দের সেলফোনের ফরেন্সিক রিপোর্টের। আইন নিজের সময় নেবে, আদালতে যা প্রমাণ হবে সেটাও সত্যি হবে। কিন্তু একটা সত্যি কখনো বদলাবে না, যে মুকুন্দ গাওড়ে বয়স 19 বছর এখন আর এই পৃথিবীতে নেই। কিরিটের সঙ্গে সঙ্গে এই কেসে আর কাকে দোষী বলা যেতে পারে? মোবাইল ফোনে ভিডিও তোলার সুবিধাকে, না এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোকে? ইংরেজিতে একটা কথা আছে, ডোন্ট শুট দ্য মেসেঞ্জার, যার অর্থ হলো যে সত্যিটা যে সবার সামনে আনে তাকে মেরে কোনো লাভ নেই। কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, কোনো সফিস্টিকেটেড সেলফোন, সেগুলো কোনো উপভোক্তারই মন বুঝতে পারে না, তার মনের মধ্যে চলতে থাকা কুবুদ্ধি বুঝতে পারে না। এই জন্যই খুব জরুরি হয়ে উঠেছে যে ইন্টারনেটকে খুব সাবধানে আর খুব বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা উচিত। আমরা যখনই কোনো নতুন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা এসি বাড়িতে নিয়ে আসি, তখন তার সাথে একটা ইউজার ম্যানুয়াল আসে। প্রায়শই একজন টেকনিশিয়ান ডেমনস্ট্রেশন দিয়ে ওই প্রোডাক্টটি সম্পর্কে আপনাকে খুব সরলভাবে বোঝায় আর ওটাকে ব্যবহার করার পদ্ধতি শেখায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতেও একটা অনলাইন ম্যানুয়াল হয়, ডিসক্লেমার হয়, এগ্রিমেন্টস হয়, প্রত্যেকটা দায়িত্ব এবং প্রত্যেকটা ঝুঁকি সম্পর্কে ডিটেল থাকে। বেশিরভাগ সাইটের ক্ষেত্রে খুব ভালো সিকিউরিটি সিস্টেম থাকে, যার ফলে অপব্যবহার বন্ধ করা যায়, আর যদি হয় তাহলে কঠিন পদক্ষেপও নেওয়া যায়। প্রয়োজন হলো যে সন্তান, বাবা মা, গুরুজন সবার জন্যই ডেমনস্ট্রেশন ওয়ার্কশপ কন্ডাক্ট করা। এটা শেখানোর জন্য যে আপনি নিজেকে ইন্টারনেট থেকে কিভাবে সুরক্ষিত রাখতে পারেন। এই ওয়ার্কশপ স্কুল, কলেজে কন্ডাক্ট করা যেতে পারে, এনজিও, হাউজিং সোসাইটি বা অন্যান্য কমিউনিটির অর্গানাইজেশনের মাধ্যমেও করা যেতে পারে। ইন্টারনেটের চাকা উল্টো ঘোরানো সম্ভব নয়, কিন্তু এটাও একদম জরুরি নয় যে এই চাকা কোনো মানুষকে পিষে দিয়ে চলে যাবে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটা নতুন এপিসোডে।